আজকের আড্ডার বিষয় হচ্ছে দাম হারাচ্ছে বাম, এবং এই বিষয়ে আলোচনা করতে দুজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন। একজন ইশতিয়াক রেজা, সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি এডিটর ইন চিফ জিটিভি এবং সারা বাংলা। আর আছেন জুনায়েদ সাকি, তিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। সৈয়দ ইশতিয়াক রেজা এবং জুনায়েদ সাকি, আপনারা দুজনই এসছেন। এটি নিয়ে আসলে আমি না, শুধু যারা রাজনীতিকে নিয়মিত অনুসরণ করেন কিংবা রাজনীতি নিয়ে আগ্রহী তারা দেখছেন যে বাংলাদেশে কোনো কার্যকর বাম শক্তির আর অস্তিত্ব নাই বলতে গেলেই চলে। এবং এবারের যে নির্বাচন, সেখানে আমরা দেখেছি যে বাম দলগুলি তার নিজের প্রতীক পর্যন্ত নিয়ে নির্বাচনে আসে নাই সেইভাবে, এবং সফল হয় নাই। দেখা যাচ্ছে যে বৃহৎ বুর্জোয়া পুঁজিবাদী দল বলে একসময় বাম দলগুলি যাদেরকে নিন্দা করত, সেই দলগুলির ছায়াতলে বড় বড় বাম নেতারা সেই বুর্জোয়া প্রতীকে নির্বাচন করছেন, এবং তারা বিজয়ী হওয়ার জন্য বুর্জোয়াদের যে ভোট ব্যাংক সেটার আশ্রয় নিচ্ছেন। আপনার কি মনে হয় কেন যে বাম রাজনীতি 47 সালে ভারতের যে স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে সেই সময় কার্যকর ভূমিকা রেখেছে, যে বাম রাজনীতি আমাদের পাশের দেশে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গাতে একটা শক্তিশালী ভূমিকায় সবসময় ছিল, এখনো আছে, সেই বাম রাজনীতি বাংলাদেশে কেন একেবারে মুক্তব্রে পড়ল? আমি বলবো। জি, ধন্যবাদ আপনাকে। এবং জুনায়েদ সাকি আসেন আমার সাথে, তিনি নিশ্চয়ই আরো ভালো বলবেন। আমি যেটা দেখি যে বর্তমানের যে রাজনীতি তো শেষ পর্যন্ত প্রেক্ষাপট নির্ভর বা প্রেক্ষিত নির্ভর। আমাদের এখানে যে নতুন প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপির যে দুটি বড় বিভাজন করেছে আমাদের রাজনীতিকে, তার বাইরে যে বিকল্প শক্তি হতে চায় আমাদের বামপন্থীরা, কিন্তু তারা সেটা হতে পারে না। এর কারণ হলো রাজনৈতিক দলের প্রতাপ থাকে, জনভিত্তি থাকে, কিন্তু আমাদের বামপন্থী রাজনীতিগুলোর যে সেই প্রতাপ এবং জনভিত্তি একদম তলানিতে। একটা কথা আমরা সবসময় বলি যে কণ্টক যত ক্ষুদ্র হোক সে কিন্তু বিদ্ধ করতে পারে, কিন্তু আমি দেখছি যে আমাদের রাজনীতিতে হয়তো ক্ষমতায় যেতে পারছে না, সংসদ সদস্য নির্বাচিত হতে পারছে না, কিন্তু ভারতের অনেক জায়গায় দেখবেন, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই বিদ্ধ করার ক্ষমতাটা পর্যন্ত রাজনীতি দল, হ্যাঁ, বাংলাদেশের বাম রাজনীতিগুলো। এবং এই জায়গাটায় এসে আমার মনে হয় আত্মসমীক্ষা প্রয়োজন আছে। কিছুদিন আগে ভারতের অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটি সাক্ষাৎকার আনন্দবাজারে ছাপা হয়েছে। তিনি বলেছেন বামপন্থী দলগুলোর কাছে মানুষ যা প্রত্যাশা করে সেই জায়গায় তারা এখন আর তাদের নিতে পারছে না। এর একটা বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে তাদের যে রাজনীতি, তারা যে শ্রেণীভিত্তিক রাজনীতি করেন, যে আমরা একটা শ্রেণীহীন সমাজ চাই, কিন্তু নিজেরা সাংঘাতিকভাবে উচ্চ শ্রেণী দ্বারা প্রভাবিত। বাম রাজনৈতিক দলগুলোর ক্ষমতা কাঠামোটা যদি দেখেন আপনি, দলীয় সংগঠনগুলোর, তাহলে দেখবেন এখানে কিন্তু এখন আর অন্তত সর্বহারা শ্রেণীর প্রলেতারিয়াত এদের কোনো অস্তিত্ব নেই। সম্পূর্ণভাবে মধ্যবিত্ত শব্দটাই ইদানিং তারা ব্যবহার হারিয়ে ফেলেছে, এবং সম্পূর্ণভাবে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা প্রভাবিত রাজনৈতিক সংগঠন। ফলে বামপন্থীদের ক্ষীণকণ্ঠ আজকে আমরা কিছু কিছু শুনতে পাই, সামনে হয়তো একেবারে হারিয়ে যাবে। একটা অর্থনীতির তত্ত্বের কথা বলি, যেমন ধরেন একটা বাজার অর্থনীতির একটা আগ্রাসী তত্ত্ব আছে, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি সেই পথে হাঁটছে, কিন্তু বিকল্প অর্থনৈতিক ভাবনাটা কি সেটি মানুষের সামনে আনতে পারেনি। এবং বামপন্থী রাজনৈতিক দলগুলোর পরিচিতি সংকট কিন্তু ভয়ঙ্কর। তাদেরকে মানুষ সেইভাবে চেনে না, পরিচিতি সংকট বলে তাদের প্রতীককে চেনে না। ফলে বাম রাজনৈতিক নেতারা অন্যের প্রতীকে নির্বাচিত হওয়ার চেষ্টা করেন, নির্বাচন করেন, এবং কখনো কখনো কামিয়াব হন। এই জায়গা থেকে এবং একটা বড় সময় কে সংশোধনবাদী কে সম্প্রসারণবাদী, এই যে লড়াইটা করেছে, নিজেদের রক্তক্ষয় করেছে, মার্কিন সাম্রাজ্যবাদ বলে একটা বস্তু ঠিক করে তাকে আঘাত করতে চেয়েছে, কিন্তু কখনো নাগাল পায়নি। বলে এই জায়গায় এসে, এবং সবসময় ভাবনাটা বিদেশ থেকে আমদানিকৃত ছিল, মস্কোপন্থী হবে না চীনপন্থী হবে, আসলে নিজের বাস্তব জমিতে দাঁড়িয়ে সেই নিজের বাস্তব জমিতে দাঁড়িয়ে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা রাজনৈতিক নেতৃত্ব দিতে পারেনি। কিন্তু বামপন্থীদের কাছে কিন্তু প্রত্যাশার জায়গা আছে। কিন্তু আমরা সেই জায়গায় আসবো। জুনায়েদ সাকি, আপনার কাছে আসতে চাই। আমাদের সঙ্গে বোকাই আছেন, যে প্রলেতারীয়দের নিয়ে রাজনীতি করে। বোকাই আসলে সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করে, এবং বোকাই এখানে বসে থাকে এবং নানা রকম প্রশ্ন করে। বোকাইয়ের একটা প্রশ্ন আমরা নিতে পারি এখন। বোকাইয়ের প্রশ্নটার পরে আমি জুনায়েদ সাকির কাছে যেতে চাই, যে আসলেই দাম হারাচ্ছে কিনা বাম, এটি আমরা আজকে জানবার চেষ্টা করছি। বোকাই, আমার প্রশ্নটা হইল, বামদের এত ভালো ভালো কথা, কাজ করার ইচ্ছা, তারপরে তারা ভোট পায় না কেন? কাহিনীটা কি? বোকায়ের ভোট নাই, সেজন্য ভোট পায় না মনে হয়। যাই হোক, জুনায়েদ সাকি, আমার জানবার ইচ্ছা হচ্ছে যে আমরা দেখেছি যে স্বাধীনতার পূর্ববর্তী সময় বামদের
এক ধরনের রাজনৈতিক গতিধারা ছিল, যেখানে তারা তাদের কৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগের ভেতরে প্রবেশ করেছিলেন। তারপর তারা কেউ কেউ আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করতেন, কিন্তু স্বাধীনতার প্রশ্নে কিন্তু তারা যুদ্ধে যোগ দিয়েছিলেন। অনেকে আবার বলেছিলেন যে এই স্বাধীনতা যুদ্ধ প্রকৃত কৃষক শ্রমিকের মুক্তি এনে দেবে না। যুদ্ধের পরে আমরা দেখেছি সিপিবি এক ধরনের বাম রাজনীতি করেছে, জাসদ নামে একটি দল তৈরি হয়ে তারা আবার আরেক ধরনের বাম রাজনীতি করেছে। জাসদের রাজনীতি একটু শক্তি ব্যবহারের রাজনীতি আমরা সেই সময় দেখেছি। ছাত্রদের মধ্যে জাসদের এক ধরনের জনপ্রিয়তাও তৈরি হয়েছিল, যেটি দীর্ঘ সময় জাসদ এনজয় করেছে। কিন্তু এখন যদি আমরা জাসদের দিকে তাকাই তাহলে দেখব যে জাসদের সাইনবোর্ড আছে এরকম: জাসদ রব, জাসদ শাহজাহান সিরাজ, জাসদ ইনু, জাসদ আম্বিয়া প্রধান, বাসদ মাহবুব, বাসদ খালেকুজ্জামান, বাসদ রেজাউর রশিদ, বাসদ মঈনুদ্দিন চৌধুরী লিটন, বাসদ আব্দুল্লাহ সরকার। এই অবস্থা কেন বামদের? এবং সিপিবি মস্কোতে ভাগাভাগি হয়েছে বা সংস্কারপন্থী এবং সংস্কার বিরোধী, সিপিবি মাঝখান দিয়ে একটা দেয়াল দিয়ে নিজেদের অফিস ভাগ করে নিয়েছে, একসাথে থাকতে পারে নাই। ধন্যবাদ আপনাকে। আসলে মানে বিষয়টার ক্যানভাসটা অনেক বড় এবং আপনি যেভাবে স্পেসিফিক দল ধরে ধরে প্রশ্ন করছেন, কারণ এরা বড় দল ছিল একসময়, আমরা ভেবেছি যে এরা প্রত্যেকটি রাজনৈতিক পক্ষ হতে পারে। প্রশ্নের উত্তর দিতে আপনার কয়েকটি টকশো লাগবে। যাই হোক, আমার মনে হয় যে খুব সংক্ষেপে আমি সাধারণ কিছু কথা আমার দিক থেকে বলি, কারণ এই দলগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম না, ফলে আমি আমার পক্ষে কিন্তু বাম রাজনীতিতে একটা এখন প্রথম প্রশ্ন হচ্ছে আদর্শিক ধারা। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কাকে বাম বলে চিহ্নিত করবেন। এখন এইটাকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, কারণ এক সময় এটা ছিল যে আসলে এই বাম শব্দটা, লেফট শব্দটা এসেছিল কিন্তু ঠিক বামপন্থী বলতে এখন যাদের বোঝায় তাদের দিক থেকে না। এটা এসেছিল সাধারণভাবে আজকে আমরা যেটাকে গণতান্ত্রিক পার্লামেন্ট বলি, ইংল্যান্ডে যারা বাম দিকে অর্থাৎ বিরোধী দল আকারে বসতেন তাদেরকে লেফট বলা হতো। তার মানে লেফট ছিল অপোজিশনাল, অর্থাৎ বিরোধী রাজনৈতিক জায়গাটা, অর্থাৎ জনগণের পক্ষে কথা বলবে, ক্ষমতা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, রাইট ইজ অলওয়েজ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের প্রবলেম কি, গভর্নমেন্ট যখন ক্ষমতা ভোগ করে সে অনেক কিছু দেখতে পায় না এবং অনেক কিছুর ক্ষমতা তার নিজস্ব একটা গতি আছে, সেই গতি জনগণের অনেক অধিকারকে কেড়ে নিতে চায় এবং কেড়ে নিয়ে ক্ষমতার একটা দাপট কায়েম করতে চায়। এই ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব আজ নতুন করে বিকশিত হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ দিক সেখানে আছে। ফলে এই যে ক্ষমতার বিপরীতে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং সেটা জনগণের স্বার্থের জায়গা থেকে, সেইটাকে একটা এমনকি এই আধুনিক গণতান্ত্রিক রাজনীতি কিংবা আপনি বামরা যেভাবে যাকে বুর্জোয়া রাজনীতি বলে, সেই ধনিক শ্রেণীর রাজনীতির মধ্যেই কিন্তু এই লেফট ব্যাপারটা এসেছিল। কিন্তু দেখা গেছে যে আরেক ধরনের লেফট পলিটিক্স, অর্থাৎ ধনিক শ্রেণীর বাইরে, অর্থাৎ যারা গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, অর্থাৎ শ্রমের উপর যাদের জীবন চলছে, যারা সম্পদ তৈরি করছেন কিন্তু তারা সেই তাদের তৈরি সম্পদের অংশ পাচ্ছেন না, সেই বড় অংশটা, ধরুন সংখ্যাগরিষ্ঠ মানুষ, এটাকে যদি জনগণ অর্থে আমরা বলি, সেই জনগণের স্বার্থের রাজনীতি, তার যে বিশ্বচিন্তা, তার যে নতুন সমাজের স্বপ্ন, সেগুলোকে যারা সামনে নিয়ে আসতে শুরু করলেন, তারাও একটা বিপ্লবী রাজনীতি, কমিউনিস্ট রাজনীতি হিসেবে তারা সামনে আসলেন। এবং দেখা গেল যে সাধারণভাবে এদের আবির্ভাবের পর থেকে বিরোধী রাজনীতি কিংবা ওই যে জনগণের স্বার্থের প্রতিনিধিত্বের পুরো ব্যাপারটার প্রায় সোল এজেন্সি বলেন যদি একক প্রতিনিধিত্বের জায়গাটা, সেটা অনেক বেশি এই ধরনের ধারার বিপ্লবী রাজনীতি। আমি দরিদ্রদের কথা বলেছি না, শেষ করি, সেটা সে কারণে এসছে। ফলে লেফট পলিটিক্স আর এই যে কমিউনিস্ট বিপ্লবী রাজনীতি, দুইয়ের মধ্যে এত ধীরে ধীরে এমন একটা দাঁড়িয়েছে যে একে অপরের সমর্থক হয়ে উঠেছে। ফলে যদি আপনি বাম রাজনীতি বলতে বোঝেন কেবলমাত্র এই বিপ্লবী রাজনীতি, যারা সমাজ পরিবর্তন করতে চেয়েছে, বিদ্যমান পুঁজিতান্ত্রিক ব্যবস্থা অতিক্রম করে নতুন একটা সমাজ যেখানে শোষণ থাকবে না, যেখানে মানুষের উপর মানুষের আধিপত্য থাকবে না, সেরকম একটা সমাজের কল্পনা যারা করেছে, তাদের জায়গা থেকে বামপন্থী ধরেন, তাহলে আপনি যাদের নাম বললেন তারা সকলেই যে তাদের নামে বাম, কিন্তু সবসময় কর্মকাণ্ডের দিক থেকে তারা বাম ছিলেন, তারাই তো এই কথাগুলি নিয়ে মানুষের সামনে এসেছে। না, এসেছেন, আশাই কিন্তু সব নয়, কারণ কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনি একটা সময় একটা বক্তব্য দিলেন, কিন্তু পরক্ষণে আপনার কর্মকাণ্ড বদলে যেতে পারে এবং আপনার নাম যাই থাকুক, চরিত্র বদলে যেতে পারে। ফলে এই ধরনের দলগুলোর এক নির্দিষ্ট একটা সময় ঐতিহাসিক অবদান আছে, তারা অনেক আত্মত্যাগও করেছেন, আবার তারা যে প্রতিশ্রুতি কিংবা কল্পনা নিয়ে মানুষের সামনে হাজির হয়েছেন, যে স্বপ্ন দেখিয়েছেন মানুষকে, সেই তার সাথে সঙ্গতিপূর্ণ রাজনীতিটা করতে পারেননি। বরং কোনো কোনো ক্ষেত্রে বলবো যে আপনি যেমন কতগুলো স্ট্যাটিস্টিক্স দিলেন, অমুকের সাথে যুক্ত হয়ে তমুক নির্বাচিত হয়েছেন, তার মানে তারা তাদের নিজেদের অবস্থান ছেড়ে নামটা ঠিক রেখেছেন কিন্তু কর্মকাণ্ডে চলে গেছেন বিপরীত রাজনীতিতে। ফলে এইরকম একটা জায়গায় এই দলগুলোর ইতিহাসের একটা বড় ক্ষেত্র জুড়ে আছে। আমি দলগুলোর স্পেসিফিক জায়গায় না গিয়ে আমি কতগুলো দুটো বড় জায়গা বলবো।
একটা জায়গা হচ্ছে যে যদি বলেন যে জনগণের পক্ষের রাজনীতির বিকাশের প্রধান সমস্যা কি, সেটা দেশভিত্তিক এই সমস্যার জায়গাটাতে আসবো, আমি আপনার কাছে আসবো এই সমস্যার জায়গাটা, আপনার কাছেই ফিরবো আবার 30 সেকেন্ডে আমি আমার কথাটা বলে তারপর আমি ওনাকে দিচ্ছি। আমি বলতে চাচ্ছি যে দেশভিত্তিক আলাদা আছে, আমরা বাংলাদেশেই থাকি, কারণ সারা দুনিয়া নিয়ে কথা আমার তো অন্য দেশ নিয়ে বাংলাদেশে বাম রাজনীতির ক্ষেত্রে একটা হচ্ছে বাস্তব অবস্থার যে বাধা, সেটা একটা সমস্যা, আর দুই হচ্ছে বাম রাজনীতির অন্তর্গত সমস্যা। এই দুটো ভাগে আমি আলোচনাটা করতে চাই, আমি করব যদি আমরা ওই বামের সমস্যাতে আসব। এবার আমরা যেটি দেখেছি যে এবার যারা বাম রাজনীতির প্রতিনিধিত্বশীল বলে দাবি করেন তারা জোটে ছিলেন, তারপরে মন্ত্রিত্ব সেইভাবে পান নাই, তার মানে ক্ষমতার অংশীদার হতে পারেন নাই। তার মানে কি এই যে একটা সময় বামরা বলতেন যে আমরা ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে জনগণের জন্য কিছু ভালো করে দলকে সংগঠিত করব, এই কৌশলে আমরা জোটে এসেছি, এবার মন্ত্রিত্ব পান নাই, সেভাবে ক্ষমতার অংশীদারিত্ব নাই, তার মানে কি বাম আসলে সত্যি সত্যি মূল্য হারাচ্ছে? আমরা দেখেছি একসময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন যে 14 আনা 2 আনা একটা উনি বলেছিলেন যে ওই 2 আনা না থাকলে ফ্যাফা করে ঘুরতে হবে, তো এই 2 আনার মূল্য কেউ কমে যাচ্ছে। দেখেন, ওনারা ক্ষমতার অংশীদারিত্ব যে একেবারে নাই তা না, মন্ত্রী হতে হন নাই, কিন্তু ক্ষমতাসীন দল যারা জিতেছে সেই প্রতীক নিয়ে তো তারা নির্বাচন করেছেন এবং তারা এখন সংসদে বসবেন এবং সরকারি দলের নির্দেশে বিরোধী দলে বসবেন কিনা সেটা তো তাদের সিদ্ধান্ত। কিন্তু আপনি প্রথমেই যে কথাটা জুনায়েদ সাকিকে প্রশ্ন করতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন সেখানে কিন্তু আমার একটা দ্বিমত আছে। আমি অন্তত জাসদকে কখনো বামপন্থী রাজনৈতিক দল মনে করি না। জাসদ একটি রেডিক্যাল বুর্জুয়া রাজনৈতিক দল, কিন্তু অনেক চটকদার কথাবার্তা বলেছে, সমাজে ঘরে ঘরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছে, সেগুলো মানুষকে দেখেন। সমাজতন্ত্র যে আমরা যে ধারণাগুলো পড়ে আসছি তাতে সমাজতন্ত্র ইটসেলফ ইজ ভেরি সাইন্টিফিক, যদি আপনি সেইভাবে চিন্তা করেন। আলাদা করে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তৈরির চিন্তাটাই ছিল আমার কাছে মনে হয় যে এক ধরনের রাজনৈতিক চিন্তার মধ্যে কিন্তু এক ধরনের বৈজ্ঞানিক চিন্তা, একটা রেডিক্যালিজম, একটা ধারণা তো কোনো সেই হিসেবে জাসদ একটি প্যারালাল আওয়ামী লীগের একটি প্যারালাল বড় সংগঠন হওয়ার চেষ্টা করেছে। সেই সময়টাতে তাকে বিদ্রোহ করতে গিয়ে বাম রাজনৈতিক দলের যে চরিত্রের কথা আমরা জানি, যে তার একটা জনভিত্তি থাকা, তার হয়তো শহুরে ভিত্তি তৈরি হয়েছিল, যেটা আপনি বলে ছাত্রদের মধ্যে অনেক জনপ্রিয় হয়েছিল, কিন্তু সেইভাবে একেবারে মাটির সাথে সংশ্লিষ্ট হওয়ার সেটা ছিল না। এখন আপনি যে প্রশ্ন করেছেন যে বামদের এই যে দুজন সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু, তারা জানেন যে তাদের সংগঠনের অবস্থানটা কি, তারা সেটা জানেন বলেই তারা কিন্তু কোনো সুযোগ অপচয় করেননি। আমি সেই দিক থেকে তাদেরকে অনেক বাস্তব বলবো, তারা বাস্তববাদী, তারা বড় একটি রাজনৈতিক দলের ছায় যে ক্ষমতা কাঠামোর মধ্যে যার অবস্থান অনেক শক্ত, সেই কাঠামোতে তারা ঢোকার চেষ্টা করেছেন এবং তারা সফল হয়েছেন। তারা 2টি সিট পেয়েছেন, আরেকজন 3টি পেয়েছেন। অন্য অনেক বড় রাজনৈতিক দল হিসেবে, বামপন্থী রাজনৈতিক দল হিসেবে সিপিবি দেখেন আজকে না সংসদে না রাস্তায় কোনো প্রতিনিধিত্ব আছে। সেই দিক থেকে এরা দুইজন অনেক বেশি বাস্তববাদী মনে করি। আমরা দেখেছি যে পাশের দেশে বামদের একটা জোট আছে, আমাদের এখানে বামরা একত্রিত হয়ে কোনো জোটও তৈরি করতে পারে না। তারা সকল জোটের মধ্যে থাকে এবং একটা চেষ্টা হয়েছে গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক জোট তৈরি করার, কিন্তু খুবই দুর্বল একটি জোট। দুর্বলতার কিন্তু আপেক্ষিক ব্যাপার। আমি ওই যে বোকাইয়ের প্রশ্নে আসবো শেষ সময়, মানে ওই উত্তরটা দেওয়ার জন্য আপনার কাছে একজন দর্শক ফোন করেছেন। দর্শক, আপনি আপনার নাম বলবেন এবং প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে বলছি, বিয়ানীবাজার উপজেলা থেকে। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন, আমি সাকিব ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার, যে 73-এ আমরা জাসদের আওয়ামী লীগের বিরোধী দল ছিল জাসদ যে খুব জোরালো একটা পার্টি ছিল, সেই পার্টিটা এখন তো নেই। এই পার্টিটা এখন নেই, এখন বিলুপ্ত হয়ে অন্য দলের মধ্যে ঢুকে গেছে। সাকিব ভাই, আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি অন্ততপক্ষে ঢাকা শহরে যে আপনি এইরকম একটা আপনার মতন নেতার আমাদের প্রয়োজন, এইটাই আমার। এটা বলতে আপনি ফোন করেছেন, প্রশ্ন নাই কোনো সাকিব, উনি আপনার ভক্ত, উনি আপনার ফ্যান, উনি আপনার ভক্ত। ধন্যবাদ আপনাকে। আমি যে জায়গায় আসতে চাইছি, যে আমি যেটা বললাম যে বোকাই প্রশ্নের উত্তরটা আমি শেষ পর্যন্ত দিতে চাই, তার প্রথমে একটা দিয়ে নেই যে এখন ভোট পাই না কেন, এই প্রশ্নটা করার ক্ষেত্রে মানে আসলে ঠিকই প্রশ্নটা ঠিক প্রশ্ন হয়ে ওঠে না, কারণ ভোটই হয় না।
ভোট কিরকম হয় এটা আমরা গত 30শে ডিসেম্বর দেখলাম, যে পরিপূর্ণভাবে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে তাদের ইচ্ছে মতো একটা ভোট, আগের দিন রাতে দেওয়া, পরের দিন দেওয়া, লাঞ্চ বিরতি নিয়ে গণসিল মারা, অন্যদের ভোট দিতে আসতে বাধা দেওয়া, ভোট দিতে আসলে তাকে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা, হয়রানি করা, তো পোলিং এজেন্ট থাকতে না দেওয়া, ইচ্ছে মতো গণনা। মানে কোনো জায়গায় 2100 ভোট তো 2100ই কাস্ট হয়েছে, কোনো জায়গায় একজনকে 0 ভোট দেখানো হয়েছে। আমি শেষ করি, আমি আজকের আলোচনা সেটা না, আমি বলছি যে আমরা যেটা বলতে চাই যে এইরকম একটি নির্বাচনে পেলাম কি পেলাম না সেটা কিন্তু প্রকৃত হিসাব। আমি আপনাকে প্রশ্ন করি, ঠিক আছে এই নির্বাচন নিয়ে আপনার আপত্তি আছে, কিন্তু 91 সালের যে নির্বাচন, আমি আপনি জানি 96 সালের নির্বাচন, আমি জানি আপনি কি বলবেন, প্রথম তত্ত্বাবধায়ক সরকার, আপনি শুধু 96 সালের বা 91 সালের পরিস্থিতি কিন্তু স্থির নয়। যখন কিছুটা পরিস্থিতি বদলাচ্ছে তখন, অর্থাৎ আমরা যে রাইট এট দিস মোমেন্ট বলি, এই মুহূর্তে কিন্তু আমরা হিসেব করার মতো আর সুযোগ পাচ্ছি না। 96 সালে এত ফেয়ারনেসের মধ্যে আমি একটু বলি, কেউই সব জামানত হারিয়েছে। এখন কি হচ্ছে, এই নির্বাচনে বিএনপির 146 জন ধানের শীষ প্রার্থী জামানত হারিয়েছেন, কাজে আপনি কিন্তু পুরো হিসেবটা করতে পারবেন না। আওয়ামী লীগের 101 জন জিতেছেন 91 থেকে 99% কাস্টিং ভোটে, তার মানে হচ্ছে আপনি এটা কিন্তু কোনো হিসেবের মধ্যে ফেলতে পারবেন না, অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, নিচে একেবারে নিতে চাইছি না। ফলে আমি যে জায়গায় আপনার প্রশ্ন উত্তর আসতে যাচ্ছে এটা নিয়ে তর্ক না করি, আমরা যেটা বলতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে আমরা ভোটের হিসেবটাই করতে পারি না। 1 2 হচ্ছে গণতান্ত্রিক একটা ব্যবস্থা কার্যকর না থাকলে সেখানে ছাত্ররা আন্দোলন করে কিছু আদায় করতে পারে না, ছাত্র সংসদ নির্বাচিত হয় না, সেটা হলেও এরকম ডাকাতির হয়, কিংবা পেশাজীবীদের আন্দোলন 80-র দশক পর্যন্ত খেয়াল করে দেখেন, বিএমএ, ইঞ্জিনিয়ার্স, কৃষিবিদ, শ্রমিকের, এগুলো একটা গণতান্ত্রিক ব্যবস্থা অকার্যকর থাকার ফলে সব প্রতিষ্ঠান হয়ে গেছে সরকারি দলের প্রতিষ্ঠান। এখন এই অবস্থাটা থাকে যখন একটা ডেমোক্রেটিক ব্যবস্থা থাকে না। সে কারণে হয় কি যে সামাজিক আন্দোলন, শ্রেণী আন্দোলন, গরিব মানুষের ছাত্রের আন্দোলন, পেশাজীবীদের আন্দোলন যদি দুর্বল হয়ে পড়ে এবং সেটা কেবলমাত্র সরকারের লেজুর ভিত্তির একটা প্রতিষ্ঠানে পরিণত হয়, তখন কোথা থেকে একটা বাম রাজনীতি, মানে অর্থাৎ অপোজিশনাল, জনগণের প্রতিনিধিত্ব করার রাজনীতি কোথা থেকে দাঁড়াবে? এটা একটা বাস্তব। আমার প্রশ্ন অন্য, আমি প্রশ্নের জায়গায় আসছি। বাতিস্তা সরকারের বিরুদ্ধে বামরা পারে, তারপরে আপনি আমাকে যথেষ্ট সময় দিবেন না। কিউবাতে বাতিস্তা সরকারের বিরুদ্ধে 1953 সালে আক্রমণ করার পরে ফিদেল কাস্ট্রো নিজেকে ডিফেন্ড করে সেখান থেকে যার মৃত্যুদণ্ড হওয়া অবশ্যম্ভাবী, সেখান থেকে তিনি 16 বছরের সাজা পেয়েছিলেন, তারপর 2 বছরের মাথায় তাকে জেনারেল অ্যামনেস্টি দিতে বাধ্য হয়েছিল বাতিস্তা সরকার। এটা মনে রাখতে হবে যে ওই ধরনের স্বৈরাচারী কাঠামোর মধ্যেও যে সুযোগ এবং স্পেস গুলো ছিল বাংলাদেশে। আমি একটু শেষ করি, এখন কেন সেই কাঠামো নাই? আপনি বামটা বাদ দেন, 1973 সালের নির্বাচনে জাসদ, তারা আওয়ামী লীগের থেকে বেরিয়ে যাওয়া একটা রাজনৈতিক দল, তাদের আপনি যে নামে আখ্যায়িত করেন না কেন, তারা 73 সালের নির্বাচনে যতটুকু আওয়াজ তুলেছিল, যদি সঠিক একটা নির্বাচন হতো তারা ভোটে জয়লাভ করে সরকার গঠন করতেন, সেটা আমিও মনে করি না, কিন্তু তারা একটা মোটামুটি বিরোধী দলের জায়গায় থাকতে পারতেন। সেটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে যে জায়গায় নিতে পারতো, সেটা জাসদ কে যেমন এই তৎকালীন ব্যবস্থা যেমন জাসদকে সেই সুযোগ দেয়নি। 2 জাসদের পরবর্তীকালের হঠকারী রাজনীতি, জাসদ সেই ব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম করার চাইতে একটা হঠকারী পথে চলে যাওয়ার ফলে সেটাও নির্মাণে তারা কোনো অবদান রাখতে পারেনি। আমি আসছি এই কারণে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে পারিনি, সেখানে বাম রাজনীতি বিকাশের প্রধান বাধা আছে। এখন এই নতুন বাস্তবতা কিভাবে বিকশিত করতে হবে সেটা। সৈয়দ ইশতিয়াক রেজা, আমরা দেখি যে বাম দলগুলির যে মূল কথা ছিল সেটি ছিল সম্পদের সুষম বন্টন। তারা বারবার সব জায়গাতে পৃথিবীর যেখানেই সফল হয়েছেন সম্পদের সুষম বন্টনের কথা বলেছেন, তারা গণমুখী শিক্ষার কথা বলেছেন, তাদের এক ধরনের সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকে এবং সাধারণ মানুষের জীবন নিয়ে তাদের পরিকল্পনা থাকে। আমাদের বাম দলগুলি গত 10-15 বছর ধরে এইসব কথার মধ্যে নাই, কিন্তু তারা কিন্তু অন্য একটি দলকে আক্রমণ করে বক্তৃতা দেন। বড় নেতারা, আমি অবশ্যই সব দলের কথা বলছি না, কাউকে আক্রমণ করে বক্তৃতা দেন, বিভিন্ন পক্ষের তারা কথা বলেন, কিন্তু নিজেদের বক্তব্য কি সেটা বলেন না। না, বামপন্থীরা গত 15-20 বছরে যে একেবারেই মানুষের বিষয়াদি নিয়ে আন্দোলন করেনি তা কিন্তু নয়। যেমন ধরেন আপনি তেল গ্যাস রক্ষা কিন্তু সেটা কই মানে কিন্তু না, আপনি যাদের কথা বলছেন তারা এক ধরনের বামপন্থী, উনি আবার যাদের কথা বলছেন তারা আরেকটা বামপন্থী। আপনি বলছেন সরকারি দলের সাথে যুক্ত থাকা বামপন্থী যারা সুষম বন্টন নিয়ে কথা বলে না, কিন্তু বাইরে থাকা বামপন্থীরা কিন্তু সারাদিনই সুষম। আমি তো একজন ভোটার, আমি দর্শকের পক্ষ। আমি বলি, আপনার কি মনে হয় না যে আমরা বলি যেমন ধরেন চা বাগান লিজ দেওয়ার নামে শ্রমিকদেরকে বাস্তুচ্যুত করা, তাদেরকে গৃহহীন করার যে আন্দোলন সেটা তারা করেছে।
আমি তো বলবো যে তারা দ্রব্যমূল্য নিয়ে নানা সময় নানা ধরনের আন্দোলন করার চেষ্টা করেছে, মানুষের সুযোগ সুবিধার কথা বলেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি এত বিচ্ছিন্নভাবে হয়েছে বাম দলগুলোর এই আন্দোলনগুলো, সেটা নাগরিক মনে কোনো রেখাপাত করতে পারেনি। এবং আপনি যেটা ঠিকই বলেছেন, গত কয়েক বছর ধরে, আমি বলবো দশক, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা, আমার মনে হয় বাম দলগুলো সেটার মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা নির্বাচন করতে চাচ্ছে, কখনো করছে কখনো করছে না, এবং বেরিয়ে এসে যে বক্তব্যগুলো দিচ্ছে সেই বক্তব্যগুলো হয়ে যাচ্ছে অন্য একটি ডানপন্থী দলের মতন। ফলে এই জায়গায় বামপন্থী দলটাকে আলাদা করা যাচ্ছে না। এই জায়গাটা আমার মনে হয় যে, আমি আবারও অমর্ত্য সেনের কথায় যাই, তিনি যেটা বলছিলেন যে বামপন্থীরা নিজেদের আলাদা করতে পারেনি ভারতীয় রাজনীতিতে। ভারতেই যদি এটা বলে থাকেন কেরালা এবং পশ্চিমবঙ্গে বামপন্থীদের একটা শক্ত ভিত্তির পরে, তাহলে বাংলাদেশে বামপন্থীরা কোথায় আলাদা করতে পারলো নিজেদের? আমার কাছে মনে হয় তারা আলাদা করতে পারে। আরেকটা অদ্ভুত বিষয় দেখেছি, বামপন্থীরা খুবই রক্ষণশীল, এটি আমার কাছে মনে হয়। রক্ষণশীল, অথবা আপনার কি মনে হয় কিনা যে তারা ঠিক নিজেদেরকে আধুনিকায়ন করছেন না? তারা খুবই রক্ষণশীল, তারা সামনের কথা ভাবতে পারে না, তারা আধুনিকতার কথা, তাদের কাছে কিন্তু অনেক কিছু, ধরেন যেমন নারী স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা, এই জায়গাগুলো তাদের কাছ থেকে প্রত্যাশিত এবং তাদের কাছে মানুষ সেটা প্রত্যাশা করে, তারা সেই রাজনীতিটা করেন। কিন্তু সেটি তারা দুঃখজনকভাবে তারা আন্দোলন জমিয়ে তোলার পর সেটি কিন্তু ভোগ করে আবার বুর্জোয়া রাজনৈতিক দলগুলো। আমার অন্য একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমরা এবারে নির্বাচনে দেখেছি যে বাম দলগুলি জোটে আছে তারা এককভাবে মনোনয়নপত্র বিক্রি করেছে। তারা জানে যে জোটে তারা 300 আসন কোনোদিনই পাবে না, কিন্তু 300 আসনে মনোনয়নপত্র বিক্রি করেছে তাদের সমর্থকদের কাছে এবং বা যারা কিনতে চায় তাদের কাছে। আপনার কি মনে হয় না যে এটা এক ধরনের প্রতারণা? কারণ তারা জানে যে 300 আসনে তারা দিতে পারবে না, তারা আগে থেকে নিশ্চিত না হয়ে 16টা 20টা 25টা আসনে মনোনয়ন না বিক্রি করে 300 আসনে মনোনয়ন বিক্রি করে মানুষের কাছে টাকা তুললো কেন? তারা দলীয় কর্মীদের কাছে টাকা নিয়েছে, সমর্থকদের কাছে টাকা নিয়েছে, এবং এই আচরণটা হলো তারা যাদের বিরুদ্ধে রাজনীতি করে সেই রাজনৈতিক দলের মতোই, আওয়ামী লীগ বিএনপির মতোই এক রাজনীতি, এবং আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি প্রতারণামূলক রাজনীতি এটি। কারণ আওয়ামী লীগ বিএনপি তো প্রতাপ আছে। আপনার কাছে আসছি, আপনি কখনোই ভাববেন না যে এককভাবে আমরা বা কোন একটা সামগ্রিকভাবে বামকে নিয়ে আমরা কোন আক্রমণ করছি। আসলে ভোটারদের কাছে প্রশ্ন আছে, তারা যদি সত্যিই বিকল্প খুঁজতে চায়, আপনারাও বলছেন যে ভোটারদের সামনে বিকল্প দিতে হবে, কাউকে তো বিকল্প হয়ে উঠতে হবে। তো সেই জায়গাতে আসবো। বোকাই, প্রশ্ন, বোকাইয়ের প্রশ্ন। আমি জানতে চাইছিলাম বামদের আমজনতার কাতারে আসতে কি কি করা লাগবে? ও, মানে বামরা কেন আম হচ্ছে না ও বলেছে। বামরা আমজনতার কাতারেই আছে। আমি যে কথাটাই উত্তরে, বোকাইয়ের প্রশ্নের উত্তরে আমি খোঁজার চেষ্টা করছি। আমি বাস্তবতার সমস্যার কথাটা বললাম যে আমরা একটা, এই যে আপনি বললেন, উনি যে এতক্ষণ যে কথাগুলো বললেন যে সেইগুলো কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সম্পর্কিত। আমরা এতগুলো আন্দোলন করছি, কিন্তু সেই আন্দোলনের সাফল্য এবং আন্দোলনগুলোকে নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়া, নিজের পায়ে দাঁড়িয়ে সেই জায়গায় যাওয়ার মতো গণতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের এখানে নাই। ফলে না থাকলে কি ধরনের আন্দোলন করতে হবে সেই গ্রামার আমাদের নতুন করে ঠিক করতে হবে। এবারে আমি আপনার সাথে একমত যে আমরা এখন পর্যন্ত এখনকার পরিস্থিতি অনুযায়ী নতুন রাজনৈতিক মানে ব্যাকরণে নতুন বাস্তব নির্মাণ করা যায়নি। কিন্তু অতীতের জায়গায় যদি যান তাহলে কতগুলো বড় জায়গা আছে। একটা হচ্ছে যেটা এখনো প্রযোজ্য, যে আমরা বাংলাদেশে যে বামপন্থী দলগুলোর নাম আপনি বারে বারে বলছেন, তারা কিন্তু ক্ষমতা যে যেতে হবে, মানে ক্ষমতায় না গিয়ে তো আর জনগণের সমস্যার সমাধান করা যায় না। ফলে ক্ষমতায় যেতে হবে, এবং জনগণ আপনার সাথে আসছে তার মেটেরিয়াল ইন্টারেস্ট, অর্থাৎ বাস্তব কতগুলো সমস্যা নিয়ে, তার ভিত্তিতে আপনি আন্দোলন করছেন। ফলে সেই সমস্যার সমাধানগুলো সে কিন্তু দ্রুতই চায়। একেবারে আপনি একটা অসীম লক্ষ্যের দিকে তাকে নিয়ে গেলে তো সে তো তার বাস্তব সমস্যা থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না। ফলে তার সেই সমাধানের জন্য সে ইমিডিয়েট যে সলিউশন চায়, তার জন্য ক্ষমতা দরকার। ক্ষমতায় যাওয়ার প্রশ্নটাকে আমরা একটা সোভিয়েত কিংবা চায়নার বিপ্লবের মতো করে একটা টোটাল পরিবর্তনের ক্ষেত্রে ভেবেছেন। কিন্তু এক এক দেশে তো এক এক স্পেসিফিক, অর্থাৎ সুনির্দিষ্ট বাস্তবতা আছে। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচন যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাকে বামরা প্রথম থেকে বুঝতে পারেননি। যেমন বিশেষত 1954 সালের কথা দেখুন, বামরা মুসলিম লীগের বিরুদ্ধে এই যে যুক্তফ্রন্ট গঠনের প্রধান কারিগর। শেষ পর্যন্ত নেজামি ইসলামী এবং ফজলুল হক সাহেবকে নিয়ে আসা হলো। নেজামি ইসলামী এসে প্রথম শর্ত দিল যে কমিউনিস্ট পার্টি থাকলে তারা থাকবে না। কারণ তখন একটা কমিউনিস্ট পার্টি তখন বলল জাতীয় স্বার্থে, তখন দুটো লাইন ছিল। একটা লাইন হচ্ছে যে না, আমরা এই টোটাল ইউনিটির দরকার নেই, মৌলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাথে, তার প্রগতিশীল অংশের সাথে ঐক্য করে আমরা মুসলিম লীগ বিরোধী লড়াই করি। আরেকটা অংশ বললো না, মুসলিম লীগকে পতন করাতে হবে, টোটাল ইউনিটি দরকার, প্রয়োজনে কমিউনিস্ট পার্টি প্রত্যাহার করবে। এই দ্বিতীয় লাইনই সফল হলো। এখন দেখুন, আওয়ামী লীগ
সেইখানে ক্ষমতায় যুক্তফ্রন্ট জয়লাভ করলো এবং সেইখানে তরুণ শেখ মুজিবুর রহমান, তিনি তখন বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, তো মাত্র 34 বছর বয়সে তিনি এমপি হলেন, তিনি মন্ত্রী হলেন এবং 3 বছরের ক্ষমতার মধ্যে দিয়ে মানুষের প্রাত্যহিক সমস্যার কিছু অ্যাড্রেস করতে পারেন, বা আমরা আরেকভাবে হয়তো করতো, কিন্তু তিনি আরেকভাবে তার মতো করে করেছেন, কিন্তু মানুষের কল্পনায় কিন্তু তিনি ক্ষমতায় যেতে পারেন, সেই জায়গাটা এসছে। লেফটের কিন্তু একটা ক্ষমতার প্রশ্নে সে পিছিয়ে পড়া সেই 54 সাল থেকে শুরু হয়েছে। এখন এইটা 70-এর নির্বাচনে এসে যখন একটা জোয়ার উঠে গেল এবং সেই জোয়ারের বড় অংশ আবারও স্বাধীনতার মূল প্রশ্নটাকে না, আপনার কাছে একজন দর্শক আবার আছেন, প্রশ্ন, আমি লাস্ট বাক্যটা বলে নেই, সেটা হচ্ছে 70 সালের এই নির্বাচনে পালে হাওয়া যতই লাগুক, সেই সময় মৌলানা ভাসানীর মতো নেতৃত্বকে সামনে রেখে বামপন্থীরা যদি নির্বাচনে অংশ নিত, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আন্দোলনের প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব তার থাকতো। ঐতিহাসিক ভুল আছে, অফকোর্স ভুল আছে, 54 সাল থেকে ভুল করে আসছে না, ভুল এই 54 এবং 70-এর ভুলের আসছি আপনার কাছে। দর্শক, আপনি প্রশ্ন করার অনেকক্ষণ থেকে লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তুষার ভাই, আমি মোহাম্মদপুর থেকে বলতেছি, রনা, আমার নাম রনা। বলেন। দুইজন অতিথির কাছে আমার প্রশ্ন আছে, বিশেষ করে ওই সাংবাদিক ভাইয়ের কাছে। শাকিল ভাই যাতে আমাকে কিছু মনে না করেন, যেহেতু ওনার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। তাই নাকি? আচ্ছা, না না, ঠিক আছে, মনে না করেন। কথাটা হচ্ছে, হাসানুল হক ইনু একমাত্র আওয়ামী লীগ ছিল দেখে তার উত্থান হয়েছে। আওয়ামী লীগ ওনাকে নিয়ে কতটুকু মানে স্বস্তিতে আছে আমি জানি না, তবে আমি আশা করব ভবিষ্যতে যাতে ওনাকে কোনো মন্ত্রিত্ব না দেওয়া হয়। সেটা তো আপনার ব্যক্তিগত মতামত, আপনি প্রশ্ন করবেন। আমার ব্যক্তিগত মতামত মানে আমার আপনি প্রশ্ন করবেন, আপনার কিন্তু প্রশ্ন করার কথা। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি আসলে আমি আমার কথাটা শেষ করে নেই। সেটা হচ্ছে যে তার মানে 70-এর আমি বলছি যে একটা, এটা কিন্তু আমি আমার মতামত দিচ্ছি, ফলে আমি অন্য দল আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আমার ব্যক্তিগত, আমাদের দল এবং আমাদের মতামতটা হচ্ছে যে আমরা এই ঐতিহাসিকভাবে দেখি যে ক্ষমতার প্রশ্ন অ্যাড্রেস করা মূল কথাটা হচ্ছে এই জায়গায় তারা কত হিস্টোরিক্যাল বাঁকে বড় ধরনের পিছিয়ে পড়ে যায়। এর ফলে 71 সালে যে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে ভিত্তি নির্মাণের ক্ষেত্রে বামদের অবদানের কোনো সীমা পরিসীমা নেই। তাদের আত্মত্যাগের বিশাল ভূমিকা, তারাই যে সাংস্কৃতিক ভিত্তিটা নির্মাণ করেছেন, তারাই যে মুক্তির প্রশ্নগুলোকে সামনে এনেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু 71 সালে মূল ক্ষমতার প্রশ্ন এবং তোয়াহের যে অংশটি, আপনি কারাবাসের যুদ্ধকে তাদের বেশিরভাগ অংশ লড়াই করেছে। আমি হিস্টোরিক্যাল ডকুমেন্ট দিয়ে আপনাকে দেখাবো, দুই একজন নেতা কিংবা কথাবার্তা দিয়ে আপনি ওইটাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারবেন না। ওই তর্কে আমরা না ঢুকি। কিন্তু নেতৃত্ব ছিল এই যে 71 সালে যে অংশীদারিত্ব নিয়ে ভূমিকা আওয়ামী লীগ এবং বামদের যে মানে দুটো স্রোতেরই যে ভূমিকা থাকতে পারত, সেটা তাদের হিস্টোরিক্যাল ভুলের কারণে গেছে, যার ফলে বিপুল নেতৃত্ব আত্মত্যাগ সত্ত্বেও এবং মুক্তিযুদ্ধে বিপুলভাবে অংশগ্রহণ করা সত্ত্বেও তারা তাদের সেই মানে সেই দাবিটা প্রতিষ্ঠা করতে পারে। তারপরে 71-এর পরে নিজেই কিন্তু একটা কথা বলছিলেন, আমি উনি নিজে একটা কথা বলছিলেন যে হটকারী রাজনীতি, তারা একে অন্যকে হটকারী বলছে, একে অন্যকে সংশোধনবাদী বলছে, কিন্তু তাদের গঠন প্রক্রিয়াটা কি, আন্দোলনটাকে কোন জায়গায় নিয়ে যাবে, মানুষের বঞ্চনাকে আন্দোলনে রূপান্তরিত করার ক্ষমতা বামপন্থীরা আমার ধারণা 70-এর পরে আর দেখাতে পারেনি। কিন্তু আমি মনে করি যে 70-এর পরে 70 দশকেও যে প্রতিরোধ সংগ্রাম যা কিছু হয়েছে, 80 দশকেও যে প্রতিরোধ সংগ্রাম হয়েছে, সেখানে তাদের অবদান ছিল। কিন্তু ওই যে আবারও একই রোগ 70-80 পর্যন্ত বহমান ছিল, তাদের মধ্যে বিচ্ছিন্নতা, তাদের মধ্যে ঐক্যের অভাব, তাদের মধ্যে রাজনীতির কথা বলে ক্ষমতাকে অ্যাড্রেস করার যে প্রশ্নটা, সেটাকে ধরতে না পারে। কমরেড তো শ্রেণী শত্রু খতমের অর্থাৎ তত্ত্ব দিয়েছিলেন। একটা সাধারণ তত্ত্ব মানতে হবে, সেটা হচ্ছে যে কোনো ঐতিহাসিক মুহূর্তে একটা মূল রাজনৈতিক প্রশ্ন জনগণের মুক্তির প্রধান প্রশ্ন হয়ে ওঠে। সেটা 71 সালে যেমন স্বাধীনতার প্রশ্ন হচ্ছিল, 71 পরবর্তীকালে হয়েছিল বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্ন। সেটাতে যে বামদের নেতৃত্ব দেওয়ার প্রশ্ন 71 সালে আগে যেমন স্বাধীনতার ক্ষেত্রে তারা সেটা হয়ে উঠতে পারেনি, 71-এর পরে গণতান্ত্রিক ব্যবস্থার মূল প্রশ্নটাকে এই যে 72 সালের সাংবিধানিক কাঠামোর মধ্যে যে একটা স্বৈরতান্ত্রিক কাঠামো মানে তৈরি হয়েছে, তাকে চ্যালেঞ্জ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যে সংগ্রাম, তার পাল্টা প্রস্তাবনা হাজির করা, সেই সংস্কারের জায়গাগুলোকে সুনির্দিষ্ট করা, সেইটাকে করে যে লড়াইটা এবং সেটাকে ক্ষমতা পর্যন্ত নিয়ে যাওয়া, এটা তারা 91 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত নিজের পায়ে দাঁড়িয়ে কোনো ক্ষমতার কাছে আসতে পারে। আমাদের হাতে খুব বেশি সময় নাই সৈয়দ ইশতিয়াক রেজা। আমি দেখছি যে বামরা যখনই ভুলগুলির কথা আসেন, তখনই তারা ঐতিহাসিক ভুলের কথা বলেন, যে ভুলগুলি শুধু তাদের নিজেদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে তাই নয়, তারা বাংলাদেশের যে একটি অসাম্প্রদায়িক সামগ্রিক রাজনীতির ধারা আছে সেটিকেও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বামরা কার্যকর শক্তি হিসেবে না দাঁড়ানোর কারণে
একটি তত্ত্ব আছে যে মৌলবাদ অনেক বেশি বিস্তৃত হয়েছে। এই তো আমরা এই ঐতিহাসিক ভুলের শেষ কবে হবে? আমরা যে একটা উদার ও সাম্প্রদায়িক মানবিক বাংলাদেশের স্বপ্ন ৭১-এ দেখেছিলাম, আমার কাছে মনে হয় সেই জায়গায় তাদের কাছে প্রত্যাশা অনেক বড় ধরনের আছে, এবং আমরা মনে করি সেই জায়গাটায় মানুষ তাদের দিকে তাকিয়েও থাকে। কিন্তু অনেকে আছে নৌকায় ভোট দিবে, ধানের শীষে ভোট দিবে, কিন্তু মনে করে ন্যায্য কথাটা হয়তো বা আমরা বলবে। এই জায়গা থেকে আমি মনে করি যে ঐতিহাসিক বলের আরও দুইটি তালিকা হলো ২০১৪ এবং ২০১৮। এই দুই জায়গায়ও বামরা কিন্তু আমি বলবো যে সঠিক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারেনি, সুযোগ নিতে পারেনি, এবং তারা যদি সংসদে গিয়ে কথাগুলো বলতো, তারা যে রাজনীতি করতে চায় সেই কথাগুলো তারা বলতো, তাহলে আমাদের সংসদ, আমাদের সমাজ অনেক বেশি উপকৃত হতো, রাজনীতি হতো। আমার কাছে যেটা বারবার মনে হয় যে বাংলাদেশের বামপন্থীরা মধ্যবিত্তের যে শ্রেণী চরিত্র আছে সেটি থেকে আর কখনোই বেরোতে পারে। শুরু হয়েছে সেখান থেকে, এবং সেখান থেকেই এখন পর্যন্ত পরিসমাপ্তির দিকে এগোচ্ছে। তারা মধ্যবিত্ত ভাবনার বাইরে আর যেতে পারছে না, এবং এই ভাবনাটা অনেক বেশি সুযোগ সন্ধানী ভাবনা। সেখানে কিন্তু সত্যিকার হতে তেগি ভাবনাটা আর নেই, যেটা বামপন্থী রাজনীতির মৌলিক জায়গা। আমরা একটু সামাজিক মাধ্যমে দেখতে চাই, দু একটি মন্তব্য রয়েছে, খুব বেশি না। নির্বাচনে কেন এসেছিলেন এটা তো চলছে, এটা আমরা কতদিন ধরে দেখছি খুশিতে ঠেলায় ঘুরতে। এটা ২০১৪ সালের কোন একটি ক্লিপ, যেটাকে এখন বারবার সবাই ব্যবহার করছেন। জাপা বিএনপি বাম দল কি বলছে, বাম দলকে বলেছে ঘুরতে, বাকি জাপা এসেছিল খুশিতে আর বিএনপি এসেছিল ঠেলায়। আর মৌসুমী বিশ্বাস নামে একজন লিখেছেন যে আওয়ামী লীগারদের দাবি বামপন্থীরা সারাদিন আওয়ামী লীগ কেন করে, তারা কেন নির্বাচনের এই বিষয় নিয়ে কথা বলে কালক্ষেপণ করে, এভাবে বামপন্থা চলে না, এখন মার্ক্সবাদ নিয়ে কথা বলতে হবে, একটা বড় একটা বিষয় আছে। এবং উনি শেষ লাইনে লিখেছেন, আওয়ামী লীগের নাম না নিয়ে প্যালেস্টাইন আর একটি স্ট্যালিন ইস্যু পোস্ট করে আজকের মতো বিপ্লব শেষ করলাম। খুবই হতাশাগ্রস্ত একটি বাম পোস্ট। এটার মধ্যেও কিন্তু কোনো দিক নিশানা নাই। কেন জানে মনে হয়েছে যে মধ্যবিত্তের যে নাগরিক ভাবনার বাইরে আর ভাবনা। আমরা দেখেছি যে বাম রাজনৈতিক শক্তি সারা পৃথিবীতে তরুণদেরকে অনেক বেশি মাত্রায় সংগঠিত করেছে, পরিশ্রমী জনগোষ্ঠীকে অনেক বেশি সংগঠিত করেছে। যারা খেটে কাজ করেন অথবা যারা নিম্ন মধ্যবিত্ত, এরা অতিমাত্রায় কিন্তু বামে যোগ দিয়েছেন, যেখানে বাম রাজনীতি সফল হয়েছে। বাংলাদেশে আমরা এটা কেন করতে পারলাম না, বা কেন বামরা পারেন নাই? না, বামদের যেমন আমি যেটা মানে যেহেতু সময় কম, আসলে অনেক প্রশ্ন আপনি তুলে ফেলছেন, আমরা আরো কথা বলবো। আমার সংক্ষেপে এক একটা করে উত্তর আমি বলে যাই এখন এক লাইনে করে করে। প্রথমত, বাংলাদেশে বামপন্থার অর্জন যেমন আছে, তেমনি ব্যর্থতা অনেকগুলো আছে। ব্যর্থতার একটা বড় ব্যর্থতা যে তারা ক্ষমতায় যেতে পারেনি, জনগণের জীবনে পরিবর্তন আনতে পারেনি। দল বড় হওয়া, দল ছোট হওয়া, এটা একটা ঐতিহাসিক প্রক্রিয়া, আবার ছোট দল বড় হয়ে যেতে পারে। কিন্তু বামপন্থা যে কারণে তৈরি হয়েছে, একটা নতুন বিদ্যমান ব্যবস্থা, শোষণ, লুটপাট, দুর্নীতি, মানুষের অধিকার কেড়ে ফেলা, একটা ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা না থাকা, ভোট দিতে না পারা, মানুষের প্রতি মুহূর্তে অপমান, অসম্মান, এই জায়গাতেই আজকে বাস্তবতা। ফলে খুব সাফল্য যে ক্ষমতা যারা গিয়েছেন তাদের আছে তা তো বলা যাবে না। সুতরাং এইটার বিপরীত চিন্তা কিন্তু মানুষের আছেই, মুক্তির জায়গাটা এখনো বহমান। সেই মুক্তির লড়াইটা বামরা তাদের ব্যর্থতা সত্ত্বেও, তারাই যেহেতু এখনো ঝান্ডা ধরে রেখেছেন, তাদের জায়গা থেকে কিন্তু এই লড়াইটা চলবে। এই ভাবনাটা আপনাকে যে ছোট্ট করে জিজ্ঞেস করি, বিএনপির সাথে বামপন্থীদের ভাবনার পার্থক্য কোথায়? না, পার্থক্য আপনি আবারও বলবেন যে একটা নির্দিষ্ট বাস্তবতা, যখন এখানে চুরি হয়েছে তখন চুরি হওয়াটা আমিও যেমন বলতে পারি, তখন বিএনপিও যদি বলে তাতে আমার বলাটার ন্যায্যতা চলে যায় না, কিংবা আমার বলাটা ভুল হয় না। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এখনো দুনিয়াব্যাপী যেমন যে বামপন্থার যে অর্থাৎ পুঁজিতান্ত্রিক ব্যবস্থা অতিক্রম করার স্বপ্ন মানুষের মধ্যে আছে, কাজে এই রাজনীতিটাও থাকবে এবং বিভিন্ন জায়গায় নতুন করে শক্তিশালী হচ্ছে, যেখানে তারা নতুন গ্রামার তৈরি করতে পারছেন। আজকের বাংলাদেশে আমরা যদি আমাদের বর্তমান বাস্তবতায় নিজেদের ভূমিকাটাকে চিহ্নিত করতে পারি, আবারও নতুন করে দাঁড়াবে। সেই দাঁড়ানোর জায়গায় দুটো বড় প্রবলেম ছিল। একটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আমরা ক্ষমতায় যাওয়ার প্রশ্নটাকে যথাযথ গুরুত্ব দিতে পারি, মানুষের কল্পনায় আমরা যে ক্ষমতায় যেতে পারি সে আস্থার জায়গাটা তুলে ধরতে পারি। দুই হচ্ছে এটা না করার ফলে কিন্তু একটা ডিগবাজি তৈরি হয়েছে, দল ভেঙে অন্য দল ডিগবাজি দিয়েছেন। এই ডিগবাজি দেওয়াটাই ক্ষমতায় না কারণেও মানে এটাকে কি বলে যে এটাকে বাধ্য করেছে। অর্থাৎ যারা জনসম্পৃক্ত নেতা তারা দেখছেন যে এই দলের মধ্যে তার লোক তার থাকবে না, ফলে সে ভাবছে যে আওয়ামী লীগ বিএনপিতে গিয়ে বোধহয় নিজের জনভিত্তিটাকে টিকে রাখবে। সুতরাং এইটা কিছুটা হচ্ছে যে একদিক থেকে তাদের এক ধরনের বাধ্যতা, আরেকদিকে হচ্ছে তাদের অধপতন, দুটো মিলে এই জায়গাটা হয়েছে। অধপতন তো এমনি আসে না, আপনার ব্যর্থতা থেকে অধপতনের সূত্রপাত ঘটে। এখন এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাওয়ার
রাস্তাটা হচ্ছে যেটা আমি ওনার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি যে 2014 সালে এবং 2018 সালে বরং বামরা এই আমি বলবো যে বাম গণতান্ত্রিক জোট কিংবা আমরা যাদের সাথে যুক্ত ছিলাম এবং আমরা মনে করি যে এই সময় আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জনগণ মনে করেছে তারা ভোট দিতে পারেন না সেটার সাথে যুক্ত থাকা, কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন, গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের প্রশ্ন। ক্ষমতায় গেলেই যে দল গড়ে উঠে শক্তি গড়ে উঠে সেটা তো ওয়ার্কার্স পার্টি আর জাসদের দিকে তাকালেই দেখা যাচ্ছে। তাদের কোনো দল গড়ে ওঠে নাই, বরং ক্ষমতা ছাড়া মাত্রই তাদের দলের কি পরিণতি হবে সেটা সাধারণ মানুষ নানানভাবে বলে থাকেন। কাজেই সেদিক থেকে আমরা বলবো যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তার নিজের জোরেই আছে, আবার এখনো হয়তো জনগণের ভোটে নাই, অন্য ধরনের শক্তির জোরে আছে, কিন্তু আওয়ামী লীগ একটা শক্তিশালী দল। বামদের নিজের শক্তি, নিজের পায়ে দাঁড়িয়ে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যেতে হবে, সেই ক্ষমতায় গিয়েই তারা প্রকৃত অর্থে জনগণের সমাধান করতে পারবেন, অন্য কারো কাঁধে ভর করে ক্ষমতায় গিয়ে যায় না। সেটা কখনো ঐতিহাসিক পরিস্থিতি তৈরি হয়, 91 সালে তৈরি হয়েছিল, এরশাদ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, যাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি যদি আবারও কোনো কালে আসে, হ্যাঁ আপনি কারোর সাথে ঐক্য করতে পারেন না, আজকে বাংলাদেশ আপনি কারোর সাথে ঐক্য করতে পারেন না তা না, কিন্তু পরিস্থিতি এই বর্তমান বাস্তবতা যে পরিস্থিতি আছে সেখানে আমাদের নির্মাণের প্রশ্ন হচ্ছে জনগণের এই মুহূর্তের মুখ্য প্রশ্ন। এই যে একটু আগে খবর দিলেন না যে অতি ধনী বাংলাদেশে কিভাবে বেড়ে যাচ্ছে, যে বিপুল বৈষম্য বাড়ছে, এই বৈষম্যের জায়গাটাকে সুযোগ হিসেবে দেখছেন ভবিষ্যৎ রাজনীতির। মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষের একদিকে যেমন গণতান্ত্রিক অধিকার নাই, অন্যদিকে তেমনি তাদের যে ন্যূনতম 2008 সুযোগ ছিল, আমরা আপনারা রাজি থাকলে সেই জায়গাটা কিন্তু তাদের নাই। আগামী সপ্তাহে এই একই তর্কটিকে আমরা আরেকটু সম্প্রসারিত করতে চাই, যদি রাজি থাকেন। কেননা আমি আগামী সপ্তাহের প্রশ্নটা করেই রাখি যে এই যে বিরাট বৈষম্য তৈরি হচ্ছে, যারা অতি ধনী হবেন এরাই কিন্তু তাদের সমস্ত শক্তি নিয়ে পুঁজিকে রক্ষা করার জন্য বামদের উপর ঝাঁপিয়ে পড়বেন যখন আপনি বৈষম্য দূর করতে চাইবেন। সেটাকে কিভাবে মোকাবেলা করবেন সেটা আমাদের প্রশ্ন থাকলো। আজকে সময় নাই, সেজন্য আমরা বিদায় নিচ্ছি। কিন্তু রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজনীতিতে ভবিষ্যৎ চিন্তা থাকবে, বাস্তবতাকে বোঝার চেষ্টা থাকবে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার যে প্রবণতা সেটিও থাকতে হবে। ফলে এই তিনটি যখন এক জায়গায় হয় রাজনীতিবিদরা সফল হন। অতীত থেকে শিক্ষা, বর্তমানকে নিয়ে ভাবনা এবং ভবিষ্যৎকে গড়ে তোলার আকাঙ্ক্ষা। নাগরিকের সঙ্গে থাকুন, বলা না বলা আবার ফিরে আসবে আগামীকাল।